ভিডিওটি বড় হয়েছে, একটু ধৈর্য ধরে দেখবেন। আসসালামু আলাইকুম। আসুন বলি সফলতার রাস্তা সম্পর্কে। সফলতার রাস্তা কেমন, কিরকম, দেখতে কেমন, আকার প্রকৃতি কেমন, চলুন আলোচনা করি। আমি যে পর্যন্ত এসেছি এর অভিজ্ঞতা থেকে এটি হচ্ছে ঠকে শিখা, অর্থাৎ নিজের জীবন থেকে, আর হচ্ছে কিছু মানুষের জীবনী থেকে শেখা। বড় মানুষের জীবনী যারা সফল হয়েছেন, এই বড় মানুষের জীবনীদের মধ্যে বলতে পারেন সাধারণত যে আমরা যাদেরকে আলোচনা করি, ফর এক্সাম্পল স্টিভ জবস, বিল গেটস, ওয়ারেন বাফেট এবং টেসলার মালিক, আরো বড় কেউ সাম্প্রতিক সময়ের মধ্যে ওনাদের নাম বললাম। কিন্তু ওনারা ছাড়াও অনেক মানুষ রয়েছেন, বিজ্ঞজন রয়েছেন, সফল রয়েছেন আমাদের চতুষ্পাশে। আমাদের অনেক প্রফেসরবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ রয়েছেন। তাদের জীবনের গল্পগুলিও একই ধরনের, যেটি সফলতার সাধারণ গল্পের মধ্যে পড়ে। আসুন প্রথম কথা বলি, সফলতার রাস্তা দেখতে কেমন। সফলতার রাস্তা দেখতে দীর্ঘ, আঁকাবাঁকা, সোজা নয়, এবং এর মধ্যে অনেক বাধাযুক্ত, যদি বলি কাঁটাযুক্ত। এ রাস্তায় অনেক কাঁটা রয়েছে। সফলতা কখনো এভাবে আসে না যে আপনি নামলেন আর জয় করলেন, যেটি মনে হয় ফুটবল খেলা। আমি একজন প্লেয়ার, নামলাম, কিক করলাম, গোল হয়ে গেল, এমনটি কখনোই না। সেই ফুটবল স্ট্রাইকারের কথা যদি ধরেন, তাহলে দেখবেন যে ওনাকে অনেক পরিশ্রম করতে হয়। তার মধ্যে একটা রয়েছে এক্সারসাইজ। যখন তাদের প্রিপারেশন ক্যাম্পে আপনার যাওয়ার সুযোগ হবে, অথবা সুযোগ হয়েছে, দেখবেন যে তারা এক্সারসাইজ করছে, দৌড়াদৌড়ি করছে, চেস করছে, লটস অফ থিংস, ওয়ার্কআউট তারা করছে, এবং একটা পর্যায়ে তারা ভালো খেলোয়াড় হয়ে উঠছেন, অথবা তিনি ভালো খেলোয়াড় হয়ে উঠছেন। এটি একটি সফলতার রাস্তা। বড় কারো নাম না বললেও আমাদের ভালো যিনি স্ট্রাইকার রয়েছেন, যাকে চেনেন, দেখবেন যে উনি এইভাবে পরিশ্রম করেন। আপনি আমাদের সাকিব আল হাসানের কথা যদি ধরেন, উনার কোনো ভিডিও ক্লিপস খেলার বাইরে যদি চোখে পড়ে, দেখবেন যে তারা জিমে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছেন। এটি কেন করেন? এটি এজন্য করেন খেলোয়াড়রা যে স্ট্যামিনা ধরে রাখার জন্য, অর্থাৎ খেলায় যেন স্থায়ী হতে পারেন, দীর্ঘ সময় খেলতে পারেন, নার্ভাস হয়ে না যান, অর্থাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে না পড়েন। তার মানে সফলতার রাস্তাতে একটি রয়েছে যে শারীরিকভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সফল হওয়া যাবে। সফলতার রাস্তায় প্রথম যেটি দরকার সেটি হচ্ছে নাম্বার 1, ডিটারমিনেশন। দ্যাট ইজ লক্ষ্য বা গোল অথবা নিয়াত, যে আমার একটি নিয়াত থাকতে হবে যে আমি কাজটি করব। তাহলে সফলতার রাস্তা ঠিক হলো, এবং আস্তে আস্তে করে কঠিন পথ সহজ হবে। এরপরে প্রিপারেশন শুরু হবে, কিন্তু প্রিপারেশনের আগে যেটা দরকার, আপনার একটি গাইড দরকার, পথ প্রদর্শক দরকার, অথবা মেন্টর বলেন, আপনার দরকার। এবং মেন্টরের কথা আপনাকে শুনতে হবে। হতে পারে মেন্টর আপনি র্যান্ডমলি সিলেক্ট করেছেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনি যদি টেকনোলজিতে, অথবা এরকম যে ইনফরমেশন টেকনোলজি বা আইওটি, ইন্টারনেটস অফ থিংস, এ ধরনের ক্ষেত্রে আপনি সফল হতে চান, দক্ষ হতে চান, এক্সপার্ট হতে চান, আপনার এক্সপার্টাইজ গ্রো করতে চান, কিন্তু পথ প্রদর্শক গাইড কোথায় পাবেন, কি করবেন? হতে পারে যে আপনি কোনো গাইড
লাইক প্রফেসর টিচারের মতো কোনো গাইড আপনার কাছে নেই, তাহলে আমাদের সময়তে এখন এবং আপনারা জেনজি যারা জেনজির সময়তে আপনাদের গাইড চতুর্দিকে ইন্টারনেট এবং তার মধ্যে রয়েছে ইউটিউব। এখানে গিয়ে আপনি একজনকে ধরলেন, একটা টপিকের উপরে শিখলেন, এভাবে আমরা এগোতে পারবো। এবং দেখতে হবে যে বিচ্ছিন্ন না হয়ে এবং ডিস্ট্র্যাক্ট না হয়ে, ইউটিউব একটি বড় ডিস্ট্র্যাক্টিং থিং। আপনি যখন একটা দেখতে যাবেন, কিছুক্ষণ দেখার পরে আপনার আরেকটি সাজেশন আসবে যে দ্রুত করে ফেলছেন। অর্থাৎ আপনি ফর এক্সাম্পল শিখছেন ডিজিটাল মার্কেটিং একজনের কাছ থেকে, যিনি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছেন। এটা দেখতে দেখতে, এবং যেটি হলো দেখা যাচ্ছে মোট মিলে 5 ঘন্টার একটা ভিডিও, হয়তো সিগ্রিগেটেড করা আছে বা সিগ্রিগেট করা আছে, কিন্তু আরেকজনের একটা পাশে লেখা আছে 10 মিনিটে শিখে ফেলুন ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি চিন্তা করলেন যে ওকে শিখে ফেলি, চলে গেলেন ওখানে। তাহলে আপনি প্রথম রুল ব্রেক করেছেন, সফলতার রাস্তা দীর্ঘ, আপনি শর্টকাটে চলে গিয়েছেন। শর্টকাটে কোনো সফলতা নেই, শর্টকাটে কোনো সফলতা নেই। শুরু থেকে শুরু করতে হবে। আপনি এক্সারসাইজ করতে চান, মাসল বিল্ড আপ করতে চান, প্রথমেই আপনি 20 পাউন্ড বা 20 কেজির যেটাই বলেন, আপনি কোনো আপনার ওয়েট লিফটিং করতে পারবেন না। ফার্স্ট আপনাকে রেডি করতে হবে। হতে পারে এটা আপনার 1 কেজি দিয়ে শুরু করবেন, আধা কেজি দিয়ে শুরু করবেন, যেমন আপনার শারীরিক মানসিক সঙ্গতি রয়েছে, সামর্থ্য রয়েছে। দ্বিতীয় সফলতা এইভাবে, তাহলে সফলতার যেটা বললাম সংক্ষিপ্ত রাস্তা নেই, এরপরে আপনার গাইড দরকার। এবং একটা কথা মনে রাখবেন, যদি আপনি কাজ করতে চান তাহলে সবসময় মনে রাখবেন যেটা আমার বাবা বলেন, ওস্তাদবিহীন পড়া কচুর পাতার পানি। আপনার যদি প্রপার শিক্ষক না থাকে, টিচার না থাকে, গাইড না থাকে, তাহলে আপনার শিক্ষাটা সুন্দর হবে না। এখন এই টিচার, গাইড, শিক্ষক আপনি যেখান থেকে নেন, আমি যেটা বলেছিলাম ওপেন সোর্স ইন্টারনেট থেকে নেন, একজনকে নেন। আমার ভাতিজা যেমন স্যাট কোচিং করেছে এবং সে সফল হয়েছে, সে একজনকে নিয়েছে, একটা টিচার তাকে পড়িয়েছে, ব্যাপক কিছুর মধ্যে চলে যায়নি। এটা একটা ওয়ে। 2 হলো যে যার অধীনে আপনি গাইড বা নির্দেশনা নেবেন, তাকে আপনি আর্গু করবেন না, তার কথাগুলি মানার চেষ্টা করবেন, তাকে আপনি প্রশ্ন করবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কিন্তু আর্গু করবেন না। যে আপনি মনে করছেন মনে হয় আরো কিছু ভালো দিক আছে, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, সুন্দর ক্রিটিক্যাল কোশ্চেন করবেন, আর্গু করবেন না। আর্গু মিনস না আপনারটা ভালো না আমারটা ভালো। এটি কোন ক্ষেত্রে হয়? যখন আপনার গাইড আপনার সমবয়সী অথবা কম বয়সী অথবা অল্প বেশি আপনার রিলেটিভস, ভাই, আঙ্কল, জি মামা, চাচা, তখন এই প্রশ্নগুলো আসে। এরকম আমরা করে ফেলি। এটি সফলতার একটি ব্যর্থ রাস্তা, ভালো রাস্তা নয়। এই রাস্তায় সফলতা আসে না। আমরা হার্ডওয়ার্ক, এটা তো বলেছি, এর কোনো বিকল্প নেই। এরপরে আমরা আরেকটি দেখব যে আপনি যারা অতীতে সফল হয়েছে তাদের 2-1টা জীবনী পড়বেন, দেখবেন, জানবেন কি করেছে, কিভাবে এগিয়েছে। তাহলে সুন্দরভাবে হওয়া যাবে। কিন্তু যিনি ব্যর্থ হয়েছেন তার জীবনীটা যদি দেখেন তাহলে আরো ভালো হবে। যে আপনি অ্যানালাইসিস করতে পারবেন কেন আপনি সফল হতে পারছেন না, সে কেন পারেনি এর উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি আসলে তার সত্য ঘটনা আপনার সামনে বলে যে তার ব্যর্থতার কারণগুলি কি কি, তাহলে তিনি আপনাকে বড় মঙ্গল করে দিলেন। যিনি সহজেই সফল, সে তার জীবনী থেকে, তার স্ট্র্যাটেজি থেকে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আপনি কাজ করবেন, কারণ তিনি কম প্রবলেম ফেস করেছেন। যিনি বেশি প্রবলেম ফেস করেছেন তার কাছ থেকে বুঝতে পারবেন যে কিভাবে প্রবলেম, চ্যালেঞ্জ, সিচুয়েশনকে মোকাবেলা করতে হয়, সলিউশন নিয়ে আসতে হয়। যদি উদাহরণ দেই, ধরে নিন যে আমার
ফ্যামিলি থেকে আমার দাদা, তার প্রিভিয়াস জেনারেশন অ্যান্ড আনটিল মাই ডটার এ পর্যন্ত যদি আসি, তাহলে তারা যে পরিমাণ শিক্ষিত হয়েছেন, হ্যাঁ আমার বাবা শিক্ষিত হয়েছেন, কিন্তু যদি বলি তারা বিদেশ এসেছেন অথবা আমেরিকা এসেছেন কয়জন, তাহলে উপরের দিক থেকে আমি প্রথম। আমি একা, আমি প্রথম। আমার কাছে অনেক তথ্য রয়েছে, বাধা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো আমি নিজে সলভ করেছি। এই সলিউশনের জন্য আমি কাউকে পাইনি, কারণ কেউ আমার সাথে আসেননি। বাথরুম ব্যবহার করা থেকে শুরু করে ইউনিভার্সিটির করিডোর পর্যন্ত, গ্র্যাজুয়েশন ডে পর্যন্ত, জব পর্যন্ত, যে কোনো জায়গায় বলেন, আই ডিড এভরিথিং মাইসেলফ। কিন্তু যদি আপনি আমি কতটুকু সফল, আমি যতটুকু সফল, আমি মনে করি যে আমার মেয়ে তার সাথে অনেক গুণ বেশি সফল হবে। আমি যে র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি পড়েছি, তার চাইতে আমার ভাগ্নে ভাতিজারাই অলরেডি অনেক গুণ বেশি আমি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অলরেডি পড়ে অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তাহলে আমার মেয়ের টার্গেট কি? আমার মেয়ের টার্গেট আরো উচ্চতর। কিন্তু ভাগ্নে ভাতিজা ওদের কি স্ট্রাগল রয়েছে? আমার মতো রয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, দে ডোন্ট হ্যাভ ইট। এবং আমার মেয়ের কি আছে? দে ডোন্ট হ্যাভ। ওদের যেটা আছে, অর্থাৎ আমার ভাগ্নে বা ভাতিজার যেটা আছে তার সেটিও নেই। খেলো সে এখানে জন্ম, অর্থাৎ তার প্রি কে স্কুল আমেরিকায়, যেটা আমরা আমেরিকায় কেজি বা অর্থাৎ 6 বছরের আগে যদি কাউকে স্কুলিং এ দিতে হয়, সেই স্কুলিং আমেরিকায় অপশনাল, সেগুলি প্রিকে বলে। তার প্রিকে এখানে, এবং তার রাস্তায় যাতায়াত স্বাভাবিকভাবে হয় স্কুল বাসে এখন অথবা গাড়িতে। তাহলে সে ইভেন রাস্তা চেনারও দক্ষতা অর্জন করতে পারে নাই। গাড়িতে উঠে বসে, গাড়িতে গিয়ে নামে, খাবার দাবার স্কুল থেকে দেয়, না খেয়ে থাকার যন্ত্রণাও সে বোঝে না। আমরা তাদের বয়সে, ছোট বয়সে আমি আমার বন্ধুরা স্কুলে টিফিন না খেয়ে থেকেছি। পরবর্তীতে যখন গভর্নমেন্ট স্কুলে পড়েছি তখন টিফিন খেয়েছি, গভর্নমেন্ট স্কুলে টিফিন দিয়েছে। কিন্তু যখন আমরা প্রাইভেট স্কুলে, অর্থাৎ যেটা এমপিওভুক্ত স্কুল বলে অথবা প্রাইমারি স্কুলে পড়েছি, তখন আমরা হয় বাড়ি থেকে টিফিন খেয়ে এসেছি। তখন এত সচেতনতা ছিল না যে টিফিন নিয়ে যেত, আমরা নিজেরা খেতাম। তাহলে তার জীবনে সে না, ধরে নিন যে সে হলো যে হার্ভার্ডে পড়লো অথবা এমআইটিতে পড়লো, এরপরে সে টেডেক্স এর মতো জায়গায় স্পিচ দেয় অথবা আরো বড় জায়গায় দেয়, বড় পাবলিকেশনস রয়েছে, অনেক বড় সফল। আপনি কি এখন ভাববেন যে তার সফলতার জীবনী দেখে একজন মানুষ যিনি বাংলাদেশে থাকেন, একজন সন্তান ছেলে 12-13 বছরের কিড যে বাংলাদেশে থাকে, সে কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে? আমি মনে করি না। তাহলে যে ব্যক্তি বাংলাদেশে রয়েছেন, যে শিশুটি, তিনি যদি আমেরিকায় আসতে চান অথবা বড় কোনো প্রতিষ্ঠানে পড়তে চান, তাহলে তাকে দেখতে হবে যে বাংলাদেশ থেকে কষ্ট করে এসেছে তাকে। তাহলে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সফলতার রাস্তা কেমন? সফলতার রাস্তা দীর্ঘ, সফলতার রাস্তায় পরিশ্রম করতে হয়, সফলতার রাস্তায় একজন গাইড, পথ প্রদর্শক, পৃষ্ঠপোষক, প্যাট্রোনাইজার দরকার হয়, এবং ব্যর্থ মানুষদের জীবনী থেকে সফলতার পথ খুঁজে বের করতে হয়। যে কথা বলিনি সেটি হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে প্রচন্ড এক্সট্রিম লেভেলের কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। আমরা যখন পরীক্ষা দিতে যেতাম, আমার আব্বা আমাদেরকে বলে পাঠাতেন, আমাকে বলে দিতেন যে মনে করবে আজকে আর কোনো প্রিপারেশন না, আজকে শুধু মনে করবে তুমি যা পারো জানো, পৃথিবীতে আর কেউ পারে না, এবং এই পারাটুকুই তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে, বাকিটুকু আল্লাহর হাতে। যেটা সফলতার রাস্তায় একটা অনেকখানি বড় বাধা, মোটিভেশন নষ্ট করে দেয়, সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম।
ক্রিটিসিজম, সমালোচনা, যারা আমাদের প্রিয়জন, প্রতিবেশী, খানিকটা শুভাকাঙ্ক্ষীর ভাব ধারণ করে অথবা শুভাকাঙ্ক্ষী বাট অজান্তে যে খারাপ কাজ করে, তারা আমাদেরকে সমালোচনা করে। তুমি এটা করে কি করবে? তুমি ধরে নেন যে আপনি ফিজিক্স পড়তে চান, ফিজিক্সের জন্য বলছে যে আমার ভাগ্নে ফিজিক্স পড়তে চেয়েছিল, কিন্তু তাকে বলছে না ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। সে ফিজিসিস্ট হতে চেয়েছিল, কিন্তু তাকে ওই সুযোগ দেওয়া হয়নি, বলা হয়েছে এখানে চাকরি কম, ইত্যাদি ইত্যাদি। একটা সামাজিক বাধা। এটা একটা ছোট্ট সামাজিক উদাহরণ দিলাম। যদি আপনি ছোটবেলা থেকে আপনি 11-12 গ্রেড বা তার নিচ থেকেও বড় কিছু চেষ্টা করেন, তাহলে হাজারো মানুষ পাবেন আপনার চতুষ্পাশে আপনাকে উৎসাহ না দিয়ে আপনার সমালোচনা করবে, আপনাকে আপনার ভুল ধরবে, আপনার সফলতা যেটুকু পাচ্ছেন তখন সেটি তাদের চোখে পড়বে না। এক্ষেত্রে কি করতে পারেন? এই প্রতিবন্ধকতা অর্থাৎ সমালোচনার প্রতিবন্ধকতা উত্তরণের জন্য কি করা যেতে পারে? সমালোচনার প্রতিবন্ধকতা উত্তরণের প্রথম এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাদের সাথে কোনো প্রত্যুত্তর না করা, তাদের কথার কোনো উত্তর না দেওয়া, তাদের কথা শুধু শোনা। যদি শুনতে বাধ্য হন, মূলত তাদের কাছে না যাওয়ার চেষ্টা করবেন। আর গেলেও অথবা তারা যদি আপনার কাছে আসে, তাহলে আপনি চুপ করে থাকবেন যখন তারা কথা বলবে, কোনো উত্তর করবেন না। এটিও বলবেন না আমি করে দেখিয়ে দিব আমি কি করতে পারি আর না পারি। অনেকে এই চ্যালেঞ্জ করে ফেলেন, এটিও করবেন না। যেদিন আপনি রিয়েলি করবেন সেদিন তো উনি দেখতেই পাবেন। এবার গল্প বলে শেষ করি। আমি যখন 8 গ্রেডে পড়ি অর্থাৎ ক্লাস 8-এ পড়ি, তখন আমি গভর্নমেন্ট স্কুলে ট্রান্সফারের চেষ্টা করছিলাম। তখন এক ভাই, আমার ইমিডিয়েট সিনিয়র ভাই, উনি আমাকে বলছিলেন এটি তো তোমার দ্বারা সম্ভব না, এটি তোমার মতো ছাত্র পারবে না। উনি জানতেন না যে আমি কেমন ছাত্র, বাট উনি একটু মন্তব্য করে বসলেন। পরবর্তীতে দেখেন অনেক বছর পরে তার সাথে দেখা হলো। উনি ইনফ্যাক্ট আমার মেজর ভাইয়ের ফ্রেন্ড ছিলেন। উনি আমাকে দেখা হয়ে বলল, কেমন আছো, তুমি কোথায় থাকো এখন? আমি বললাম, ভাই আমি আমেরিকায় থাকি। কি করো? ভাই আমি তো প্রফেসর, ওখানে মাঝে মধ্যে প্রফেসরের রিভিউ করি, আবার অর্থাৎ টিচিংও করি। বেশিরভাগ আমি এখন আমি পরবর্তীতে আবার কম্পিউটার সায়েন্সে কোর্স করেছি, সো আইটি ইঞ্জিনিয়ারিংও কাজ করি। আমি মূল পেশা হিসেবে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করি। উনি তখন বললেন যে তোমার মতো মেধাবী ছাত্ররাই তো এত বড় কিছু করতে পারবে। আমি বড় কিছু করিনি। তারপর উনি বললেন এরকম কিছু করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তোমাদের কথা সব সময় আলোচনা করি, তোমরা এত মেধাবী, আমরা করতে পারিনি, তোমরা করতে পেরেছ। তো একদিনের ডাম আজকে আমি মেধাবী হয়ে গেলাম। আসলে এভরিওয়ান ইজ ইন উইনার সাইড।